রাজস্ব ঘাটতি মেটানোর দোহাই দিয়ে কালো টাকা সাদা করার পথে হাঁটল সরকার। তীব্র সমালোচনার পরও মূল স্রোতে টাকা ফিরিয়ে আনার অর্থমন্ত্রীর ঘোষণায় যে ফল মিলছে না তার স্পষ্ট প্রমাণ দেশ থেকে পাচার হওয়া অর্থের বিপরীতে ফিরে না আসার চিত্র। বিশ্লেষকরা বলছেন এটি কর দিতে নিরুৎসাহিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে অর্থনীতিতে। রাকিব আল জাবেদের রিপোর্ট। আর্থিক টানাটানিতে ভুগতে থাকা সরকার মরিয়া বিকল্প আয়ের উৎস অনুসন্ধানে, যেজন্য বাজেটে অর্থমন্ত্রী কর বসিয়েছেন নিত্য নতুন খাতে, কমিয়েছেন বহু জায়গায় থাকা সুবিধাও। তবে আলোচনার সবচেয়ে বড় খোরাক জুগিয়েছে অপ্রদর্শিত আয়কে বৈধতা দেওয়ার বিষয়টি। রাজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করছি। বিতর্কিত এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে গেল কয়েক বছরের বাস্তবতা বিবেচনায়। কারণ ইতিহাস বলে এই সুযোগ বিভিন্ন সময়ে দেয়া হলেও তাতে সাড়া দেননি খুব বেশি সংখ্যক মানুষ। বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য মতে গেল 5 দশকে 18টি বাজেটে এই সুবিধা দেয়া হলেও সরকারি কোষাগারে জমা হয়েছে 20,000 কোটি টাকারও কম। তাই বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তে লাভের বদলে বরং আশঙ্কা রয়েছে সরকারের আর্থিক খাতে বিশৃঙ্খলা বাড়ার। কোনো অর্থই পাবে না এখান থেকে। 200-400 কোটি টাকা পেতে পারে, 200-500 কোটি টাকা কোনো টাকাই নয়। এই ব্যবস্থার মাধ্যমে আমরা রাজস্ব পাই নাই। কিছু স্বার্থান্বেষী মহল, কিছু ব্যক্তি, কতিপয় ব্যক্তি হয়তো এটা থেকে লাভবান হচ্ছে। আপনি যখন পাচার করছেন তখন কিন্তু বাংলাদেশের অর্থনীতি থেকে সেটা বাইরে চলে গেল। এটা অর্থনীতির জন্য একটা বড় ক্ষতির জায়গা। আমি যদি সাদা করি তাহলে তো আমার 15% পাচ্ছি। সৎ মানুষও অসৎ হওয়ার একটা সুযোগ থাকে আর কি। অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থের পরিমাণ নিয়েও রয়েছে নানা মতভেদ। কোনো সংস্থার মতে এই অঙ্ক জিডিপির অন্তত 1/3। তবে তার চেয়েও দুশ্চিন্তার বড় কারণ দেশের বাইরে পাচার হওয়া অর্থ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যা ছাড়িয়েছে 75,000 কোটি টাকা। তাই সংশ্লিষ্টদের মতে পাচার বন্ধের পাশাপাশি কার্যকর উদ্যোগ নিতে হবে সেই অর্থ ফিরিয়ে আনার। তবে এক্ষেত্রে করহার বেঁধে দেওয়ার বিপক্ষে মত তাদের। যারা অর্থ পাচার করেছেন তারা কোন দুঃখে পাচারকৃত অর্থ ফেরত আনবেন, তাদের কোন বিবেচনায় এটা যারা এই চিন্তাটা করেছেন এবং তার উপর ভিত্তি করে প্রস্তাবনাটা দিয়েছেন যে বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য এই কর মানে যে কালো টাকা বৈধতার সুযোগ সৃষ্টি করা, তারা বোকার রাজ্যে বাস করছেন। বর্তমানে বৈধ করদাতাদের সর্বোচ্চ কর হার 25% পর্যন্ত, তাই তারাও বিপক্ষে এমন উদ্যোগের। তীব্র সমালোচনার পরও সরকার প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার জন্য নির্ধারিত কিছু সুযোগ সুবিধা দিয়ে আসছে। তবে এত কিছুর পরও দেশ থেকে পাচার হয়ে যাওয়া এসব অর্থের সিংহভাগই ফেরত আসছে না অর্থনীতির মূল স্রোতে। বিশ্লেষকরা বলছেন রাজস্ব ঘাটতির এই সময়ে সরকারের এমন পক্ষপাতমূলক অনৈতিক প্রস্তাব নিরুৎসাহিত করবে প্রকৃত করদাতাদের, যা দীর্ঘমেয়াদে সংকটে ফেলবে অর্থনীতিকে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। যোগ্য ব্যক্তিদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ না দেয়ায় ব্যাংক খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল। বাংলাদেশের ব্যাংকিং খাতে রাজনৈতিক অর্থনীতি নিয়ে এক অনলাইন আলোচনায় এমন কথা বলেন তিনি। আর অসৎ আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের মিলবন্ধনে ব্যাংক খাতে পাহাড় সমান খেলাপি ঋণ দাঁড়িয়েছে বলেও মত অর্থনীতিবিদদের। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ 2.25 লাখ কোটি টাকা। বিতরণ করা ঋণের প্রায় 12%ই খেলাপি, যা পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে বেশি। প্রকাশিত এই খেলাপি ঋণের সাথে অবলোপন করা ঋণ যোগ করলে খেলাপি ঋণ ছাড়াবে 4 লাখ কোটি টাকা। রাষ্ট্র পরিচালকরা খেলাপিদের সমর্থক হওয়ায় এমন পরিস্থিতি, বলছেন অর্থনীতিবিদ এম এ আকাশ। গেল রাতে বাংলাদেশের ব্যাংকিং খাতের রাজনৈতিক অর্থনীতি নিয়ে এক অনলাইন আলোচনায় তিনি আরও বলেন, অসৎ আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা মিলেমিশে ব্যাংক খাতে বিশৃঙ্খলা তৈরি করেছেন। বাংলাদেশে একটা পাওয়ার কাঠামো বা একটা পাওয়ার নেক্সাস বা ক্ষমতা চক্র তৈরি হয়েছে অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবিদদের। যেই প্রাইভেট সেক্টরের ব্যাংক খারাপ আচরণের মাধ্যমে নিজের দেউলিয়াত্ব ডেকে এনেছে, তাকে বেল আউট করার দরকার কি? এদিকে বর্তমানে দেশের উচ্চ মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের 9-6 সিদ্ধান্তকেই দুষলেন অর্থনীতিবিদরা। আর এসব নীতি দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ প্রক্রিয়াকে দায়ী করেন তারা। আজকের যে উচ্চ মূল্যস্ফীতি, সেটার পিছনে 9-6 প্রাইমারিলি অ্যান্ড ফান্ডামেন্টালি রেসপন্সিবল। আমরা বাইরে যখন দেখি একজন গভর্নর নিয়োগ করা হয়, তার অতীত, ইতিহাস, তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সংসদে আলোচিত হয়। এখানে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা
নলেজ বেসড কোনো জিনিস, নলেজের প্রতি আমি কটাক্ষ করছি না, কিন্তু যতগুলো স্টেপ নেওয়া হচ্ছে কোনোটা কিন্তু মানে টিপিক্যাল টেক্সট বুকের কোনো স্টোরি না। We had Fakhruddin, Farashuddin, Salahuddin, and Atiyur, but eventually we have ended up by appointing bureaucrats and governors, because by now the need to make sure that the governors are completely subordinated and instrumental to the political dimensions of financial policy making has become very essential. পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সাংবিধানিক পদে রূপান্তরের পরামর্শ অর্থনীতিবিদদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। রিজার্ভ সংকট মেটাতে চীনের কাছ থেকে মোটা অঙ্কের ঋণ নিতে চায় বাংলাদেশ। মাত্র 1% সুদে 20 বছর মেয়াদী ঋণে 5 বছর দিতে হবে না কোনো সুদ। প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচনা টেবিলে এছাড়াও থাকছে পিরোজপুরের কচা নদীর ওপর ব্রিজ নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজের সংস্কার, শিপিং কর্পোরেশনের জন্য 4টি জাহাজ কেনা সহ একাধিক প্রকল্প সমঝোতা ও চুক্তির প্রস্তাব। বাংলাদেশের গণমাধ্যমের নিয়মিত খবর রিজার্ভ সংকট, যা সরকারের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার এই সংকট কাটাতে বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে ঋণ চাচ্ছে সরকার। এরই মধ্যে মিলছে সহযোগিতার আশ্বাসও। প্রধানমন্ত্রী চীন সফরেও হট টপিক, দেশটির কাছ থেকে কত টাকার ঋণ সহায়তা নিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় 1% সুদে 20 বছর মেয়াদী ঋণ দিতে চায় বাংলাদেশ, যেখানে গ্রেস পিরিয়ড থাকতে পারে 5 বছর। আর 30 বছরের জন্য এই ঋণ সহায়তা চাওয়া হলে বাড়বে সুদের হার। এক্ষেত্রে 2% গ্রেস পিরিয়ড থাকবে 10 বছর। ঢাকায় চীনের রাষ্ট্রদূত সম্প্রতি বড় অঙ্কের ঋণ সহায়তার আশ্বাস দিয়েছিলেন। We do have some new proposal from Bangladesh, and I should say it is very new for both of us. Some initiative we never come across before, but China, we are open, so it is still under discussion, and that is my position that whatever China can do, we'll do as for the request from Bangladesh side. So let's see, hopefully we can make some breakthrough in this regard. এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের সংস্কার, শিপিং কর্পোরেশনের জন্য 4টি জাহাজ কেনা, পিরোজপুরের কচা নদীর উপর ব্রিজ নির্মাণ সহ 20 থেকে 22টি প্রকল্প থাকছে আলোচনার টেবিলে। তবে শেষ অবধি কটিটিকে তার জন্য অপেক্ষা করতে হবে যৌথ ঘোষণা পর্যন্ত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার পথে দেশ, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য প্রক্রিয়ায় ডিজিটালাইজেশন নিশ্চিত করা যায়নি এখনও। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির এক অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরেন আলোচকরা। জানান, বিশ্ববাজারে রপ্তানির সক্ষমতা বাড়াতে ডিজিটাল ট্রেড সলিউশন দরকার। কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার সময় এখনই। আর এক্ষেত্রে সবার আগে জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক ও বন্দর কর্তৃপক্ষের ডিজিটাল সেবা নিশ্চিত করতে হবে। যদিও বর্তমান সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন খাত সংশ্লিষ্ট অনেকেই। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল সেবা নিশ্চিতে নতুন অর্থ বছরের বাজেটে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। In the recent budget, we have emphasized in many areas and sectors to achieve Smart Bangladesh, maintaining economic stability, encouraging scientific research and innovation, providing support. অভ্যন্তরীণ ও রপ্তানিমুখী বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের প্লাস্টিক শিল্প। বিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সাবেক সভাপতি জসিম উদ্দিন। বলেন, যথাযথ পরিবেশ আইন মেনেই দেশের প্লাস্টিক খাতের বিনিয়োগ করা হচ্ছে, তাই পরিবেশ দূষণের নামে অর্থনীতির ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফাহরিনা আহমেদ বলেন, বৈশ্বিক বাজার ধরতে প্লাস্টিক উন্নয়ন নীতি প্রণয়ন করেছে সরকার। আমার ইকোনমিতে এফেক্ট আসবে এমন কিছু করা যাবে না যেখানে আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো না। আপনার রেভিনিউ কালেকশন লাগবে, আপনার এগুলি কিন্তু আপনি থামাইতে পারবেন না। বাংলাদেশের ডেভেলপমেন্টের সাথে সাথে প্লাস্টিকের কনজাম্পশন বাড়ে। পরিবেশকে সুরক্ষার জন্য যে ইনভেস্টমেন্টটা করা দরকার, পরিবেশ ডিগ্রেড করে নষ্ট করে সেটাকে ফিক্স করতে যে খরচ, সেটা রাষ্ট্রের বহন করার মতো সামর্থ্য নেই। এটাকে ঠেকানোর জন্য আমাদের ইনভেস্টমেন্টের আগেই
আমাদেরকে প্রিকশনারি ব্যবস্থা নিতে হবে। ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। রাজধানীর বাজারে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে দেশি পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা হারে। দাম বৃদ্ধির জন্য মোকামে পণ্যের যোগান কমে যাওয়া ও ভারত থেকে পেঁয়াজ রপ্তানি কম হওয়াকে দুষছেন খুচরা বিক্রেতারা। এদিকে আলু ও রসুনের দামও পরিবর্তিত থাকলেও সাধারণের নাগালের বাইরে সবজির বাজার। পটল, টমেটো, বরবটি, পেঁপে সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকার ঘরে। বন্যা ও পানি বৃদ্ধির অজুহাতে ডাবল সেঞ্চুরি হাঁকানো কাঁচামরিচ হাঁটছে ট্রিপল সেঞ্চুরির পথে। ভেন্ডি আছে আপনার 80 টাকা 70 টাকা, পটল আছে 50 60, তারপরে উস্তা আছে 140 120, গাজর 180 200। সরকার নিয়ন্ত্রণ যদি সুবিধা করতো, ঠিক মতন দেখশন করতো, যদি সুবিধা হইতো আর কি আমাদের সাধারণ মানুষের জন্য। 100 টাকা 90 টাকা ছিল পেঁয়াজ, এটা এখন বর্তমানে 20 টাকা করে আজকে বাজারে আছে। দ্রব্যমূল্যের দাম দিন দিন যা দাম বাড়তেছে, ইনকাম তো আর বাড়ে না। অনেক কাস্টমার দরকারি হয়, কাস্টমার চিল্লাপাল্লা বলে যে আমার বাড়লো কেন, বিভিন্ন কথাবার্তা বলে। আমরা তো কিছু করার কিছু নেই, আমরা যেমন কিনি তেমন বিক্রি করতেছি। জুলাই মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ থেকে সারা দেশব্যাপী 1 কোটি টিসিবির স্মার্ট কার্ডধারীদের মাঝে বিতরণ করা হচ্ছে এসব পণ্য। সকালে রাজধানীতে এই কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। এ দফায় একজন সুবিধাভোগী প্রতি লিটার 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, প্রতি কেজি 60 টাকা দরে 2 কেজি মসুর ডাল ও প্রতি কেজি 30 টাকা দরে 5 কেজি চাল কিনতে পারবেন। তবে সরবরাহ না থাকায় চিনি, আলু ও পেঁয়াজ পাচ্ছে না কার্ডধারীরা। বাণিজ্য সচিব বলেন, এসব পণ্য আমদানির প্রক্রিয়া চলছে, এলেই তা যুক্ত হবে টিসিবির পণ্য বিক্রির তালিকায়। পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে। দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিভাবে মোকাবেলা করব, তো সেটা আমরা খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসবো। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দেব পুঁজিবাজারে আজকে লেনদেনের সব খবরাখবর। শুরুতে একটু ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর আপনাদেরকে জানাতে চাই। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স 5 পয়েন্ট বেড়ে দেখতে পাচ্ছি যে অবস্থান করছে 5564 পয়েন্ট, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে যে পরিমাণ লেনদেন হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েছে 164টির, কমেছে 197টির এবং অপরিবর্তিত রয়েছে 33টির দাম। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 889 কোটি টাকার বেশি। এবার একটু আপনাদেরকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আমরা নিয়ে যেতে চাই। সেখানেও দেখছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে অনুসরণ করে ঊর্ধ্বমুখী ধারা এখানেও কিন্তু লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএসপিআই 81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,794 পয়েন্ট, এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়েছে 144টির, বিপরীতে কমেছে 110টির, আর অপরিবর্তিত রয়েছে 24টির দাম। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 19 কোটি টাকার বেশি। আপনাদেরকে পুঁজিবাজারের লেনদেনের সব খবরাখবর জানিয়ে দিচ্ছিলাম। ফার সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 দেখছেন আপনারা। এ পর্যায়ে আরও একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। যুদ্ধের কারণে বছর ব্যবধানে ফিলিস্তিনের গাজা শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড কমেছে 35%। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায় যা 2001-এর পর সর্বোচ্চ। শুধুমাত্র গাজা শহরে নিত্যদিনের ব্যবসার 86% বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে জিডিপি কমেছে 25%। আর পুরো ফিলিস্তিন জুড়ে শিল্পায়ন 36, অবকাঠামো 51, কৃষি 33 এবং পাইকারি ও খুচরা বিক্রি কমেছে 36%। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখন তাদের পুরো কার্যক্রম মানবিক সহায়তার উপর নির্ভর করে চালাচ্ছে। 737 মডেলের বিমানের দুর্ঘটনায় গাফিলতির দায় স্বীকার করবে বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। জরিমানা বাবদ প্রতিষ্ঠানটিকে 243.6 মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হবে। 2018 এবং 2019 সালে বোয়িংয়ের আলাদা দুটি বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 346 জন যাত্রীর। ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এয়ার সেফটি নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করার অভিযোগ ওঠে বোয়িংয়ের বিরুদ্ধে। 2021 সালে সমাধানের প্রতিশ্রুতি দিয়ে একটি নিষ্পত্তি চুক্তি করে মার্কিন কোম্পানিটি। এতদিন শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসলেও আরও কঠোর তদন্ত এবং বড় শাস্তিমূলক ব্যবস্থা এড়াতেই প্রতিষ্ঠানটির দায় স্বীকার।
দর্শক, এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর রাতের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।